আমরা তো টেবিল মোটামুটি তৈরি করতে পারি। এখন টেবিলের উপরে আমরা বিভিন্ন রকম কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি কিনা, ঠিক আছে, যে বিভিন্ন রকম কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা ওই টেবিল থেকে ডাটাগুলোকে বের করে নিয়ে আসতে পারি কিনা। তো এটার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে ইফ অ্যান্ড অর নট এগুলোকে ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো শুরুতে আমরা ধরেন যে এখানে যেই কলামের নামগুলো যেগুলো আছে হেডিং, আর রোল নাম, নেম, ম্যাথ, ইংলিশ, সায়েন্স, আইসিটি, টোটাল, এভারেজ, গ্রেড, এগুলোর পর আমরা একটা জিনিস দিতে চাই যে একটা স্টুডেন্ট পাস করলো নাকি ফেল করলো, এটা আমরা দেখবো। তো এটা হচ্ছে আমাকে ওই ডিরেক্ট এক্সট্র্যাক্ট করে করে বারবার এখানে বসানোতে একটা হেক্টিক কাজ, ঝামেলার কাজ। সুতরাং এই কাজটা হচ্ছে আমরা জাস্ট একবার করব, বাকিটা হচ্ছে এক্সেল শিট নিজে সেটা তৈরি করে দেবে। তো এটার জন্য আমি কি করতে পারি, আমি চাচ্ছি যে এরকম যে এদের যে এভারেজগুলো আছে সেই এভারেজের উপর আমরা বেস করে দেখবো যে স্টুডেন্ট আদৌ পাস করছে নাকি ফেল করছে। তো কন্ডিশনটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে এভারেজ যদি কারো 40-এর সমান বা 40-এর চাইতে বড় হয় তাহলে ওই স্টুডেন্টকে আমরা বলবো পাস করছে, না হলে ফেল করছে। তার বর্তমান যে ডাটাটা অনুযায়ী কি সবারই পাস করার কথা না? তাহলে কন্ডিশনটা আমরা এইভাবে দেবো, ইকুয়াল টু লিখে ইফ, হ্যাঁ, ইকুয়াল টু লিখে ইফ। ইফ কী হবে, ইফের মধ্যে লিখতে হবে যে এই এইচ কলামের মধ্যে যারা আছে তাদের ভ্যালুগুলো 40-এর চাইতে বড় নাকি ছোটো এর আমরা দেখব। তো শুরুতে হচ্ছে আমরা এই ভ্যালুটা ধরতে যাচ্ছি, এই যে এই ভ্যালুটা। তাহলে এই ভ্যালুটা আছে কোথায়, সেটা হচ্ছে কলাম এইচের রো নাম্বার 2। তার মানে দেখেন H2, যে এইটা যখন আমি সিলেক্ট করলাম এখানে কিন্তু অটোমেটিক্যালি H2 সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি কি এই যে H2-র ভ্যালুটা সেটা 40-এর সমান অথবা বড়, তাহলে গ্রেটার ইকুয়াল 40 যদি হয় তাহলে আমি সেটাকে বলতে পারি কি যে পাস করছে। তাহলে লিখবো কীভাবে, কমা দিল, হ্যাঁ, যে দেখেন এখানে একটা ইফ কীভাবে লিখতে সেটা দেখাচ্ছে। ইফ লজিক্যাল টেস্ট, যে লজিক্যাল টেস্ট দিলাম H2 সেটা হতে হবে কত, 40-এর চাইতে বড় অথবা সমান। এবার যদি 40-এর থেকে বড় অথবা সমান হয় তাহলে আমাকে ভ্যালু ইফ ট্রু, মানে যদি এটা ট্রু হয় তাহলে আমি কী দেখাবো, সেটা দেখাবো যে স্টুডেন্টটা পাস করছে। তাহলে পাসটা হলো ডাবল কোটেশন দিয়ে পাস, হ্যাঁ। আর তারপরে এখানে কমা দিতে হবে এটা লেখার পরে বলছে ইফ ভ্যালু ইফ ফলস, যদি ফলস হয় তাহলে কী হবে, তখন আমি লিখে দেবো যেটা ফেল করবে। তাহলে আবার সেই ডাবল কোটেশন দিয়ে ফেল দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। যদি এরকমটা হয় তাহলে স্টুডেন্টের কী করা উচিত, পাস করা উচিত, তাই তো, ঠিক আছে। কারণ এখানে যেহেতু তার অ্যাভারেজ 80.75, সুতরাং স্টুডেন্টটা পাস করবে। এখন স্টুডেন্টটাও পাস করলো, স্টুডেন্ট বাকি স্টুডেন্টের জন্য কি সেমভাবে বারবার ফাংশন লিখলে তো ঝামেলা। তখন আমরা কী করতে পারি যে এখানে ধরে জাস্ট ডাবল ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি যারা পাস করছে তাদেরকে পাস কিন্তু দেখা দিচ্ছে, ঠিক আছে। এখন আমার খুব ইচ্ছা হলো যে কোনো একটা স্টুডেন্টকে ফেল করাবো। এখন ধরেন এই যে ফারজানা নামের একটা মেয়ে আছে, তার এভারেজ হচ্ছে 89কে আমি হচ্ছে 39 করে দিই। এবার কোনো চেঞ্জ আছে কিনা, এখানে 39 করে দিলাম, অটোমেটিক্যালি কিন্তু ফেল হয়ে গেলো। এটা কিন্তু আমি করে নিই, যেহেতু আমাদের কন্ডিশন এখানে দেওয়া আছে। সুতরাং কন্ডিশন আপনাদের একটা জিনিস দেখাই রাখি, সেটা হচ্ছে যেখানে আমি যখন ফাংশনটা লিখছিলাম এই ফাংশনটা কিন্তু এখানে ছিল হচ্ছে H2 ইজ গ্রেটার ইকুয়াল 40, কিন্তু যখন আমরা এখানে আসলাম ধরেন এখানে, তখন দেখেন ফাংশনটা কিন্তু কত হচ্ছে এখানে, এখানে কিন্তু তখন J6 দেখাচ্ছে। J6 কেন দেখাচ্ছে, কারণ এই জিনিসটা আছে হচ্ছে যে নাম্বার কলামের 6 নাম্বার রয়ে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা সেলে যে এই যে লজিক্যাল টেস্টটা কিন্তু বারবার আপডেট হচ্ছে, এবং এই জন্য কিন্তু আমরা এই জিনিসটা এভাবে করতে পারছি। ক্লিয়ার? এখন এই ইফ জিনিসটা বোঝা গেল? স্যার এখানে কমা বা ওই যে কোটেশন একটা মানে ভুল হলেই তো ওই কমান্ডটা ঠিকভাবে নেবে না, তাই না? হ্যাঁ, যদি কমা বা হচ্ছে কোটেশন ঠিক মতন দিতে না পারে তাহলে নেবে না, হ্যাঁ। তাহলে আমরা কি দেখলাম, ইফ দিয়ে সেটা যদি আমাদের একটা নির্দিষ্ট ধরেন H2 এটা যদি গ্রেটার ইকুয়াল 40 হয় তখন হচ্ছে আমরা বলবো যেটা পাস করবে না হলে ফেল, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কিভাবে ইফের ব্যবহার করতে পারি, ইফ দিয়ে আমরা বিভিন্ন রকম ডাটা কীভাবে বের করে নিয়ে আসতে পারি। এখন ধরেন যে আমাদের এখন আরেকটা কন্ডিশন আমরা দেখতে যাচ্ছি, সেটা এরকম যে একটা স্টুডেন্টকে পাস করাবো কিছু কন্ডিশনাল বেসিসে। কন্ডিশনটা কীরকম, যে হচ্ছে স্টুডেন্টটাকে অ্যাভারেজে 70 পাওয়া লাগবে, অ্যাভারেজে 70 বা তার সাথে বেশি পেতে হবে, এবং অবশ্যই ম্যাথে তাকে 60-এর উপরে পাওয়া লাগবে, ঠিক আছে। এরকম দুইটার একটা কন্ডিশন দিয়ে দিলাম। আমাদের যেই
নর্মাল কন্ডিশন থাকে ওইরকম না, এবার একটু চেঞ্জ করে নিয়ে আসলাম। তাহলে কন্ডিশনটা কিন্তু এবার চেঞ্জ। সেই কন্ডিশনটা কি, সেটা হলো পুরোটা মিশিয়ে দিই আবার। এবার হচ্ছে আমরা কন্ডিশনটা এরকম রাখলাম যে এভারেজে 70 বা তার বেশি পেতে হবে এবং ম্যাথে 60-র উপরে। এখানে কিন্তু দুইটা জিনিস চলে আসে, দুইটাই এবং ফুলফিল করতে হবে, তাছাড়া কিন্তু আমরা পাস করাতে পারবো না। ওকে, তাহলে আবার সেই ইফ লিখলাম, ইফ লিখে এবার ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দিয়ে আমাদের এখন শুরু করতে হবে যেহেতু দুইটা জিনিসকে অ্যান্ড করতে হবে এবার, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি আমাদের দুইটা কন্ডিশন ফুলফিল করতে হয় তখন আমরা হচ্ছে অ্যান্ড ইউজ করব, আর যদি দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ফুলফিল করলে ট্রু হয়ে যায় তখন আমরা অর ইউজ করতে পারি, ঠিক আছে। এবং ধ্যান কথায় কথায় কিন্তু এটা চলে আসে, যদি রহিম এবং করিম সেখানে গেল, ঠিক আছে, তার মানে যে গেল কয়জন, দুইজনই কিন্তু গেল। আর যদি হয় এরকম রহিম অথবা করিম সেখানে গেল, তার মানে রহিম অথবা করিম একজন গেলেও হবে, আবার দুজন গেলেও হবে, এরকম রহিম গেলেও হতে পারে, করিম গেলেও হতে পারে, যে কোনো একজন গেলেও হবে। এটা হচ্ছে অথবার কাজ, ঠিক আছে। তো এই জিনিসটা যদি একটু মাথায় রাখতে পারেন তাহলে অ্যান্ড আর অর কখন কোথায় ব্যবহার করবেন এটা বুঝতে পারবেন। তাহলে আমাদের এই কন্ডিশনের জন্য আমরা অ্যান্ড ইউজ করতে হবে। তো অ্যান্ডটা কীভাবে ইউজ করবো, আমরা বললাম যে অ্যাভারেজটা 70-এর চাইতে ছোট অথবা বড় হতে হবে, তাহলে অ্যান্ড দিলাম এখানে। এইস টু গ্রেটার ইকুয়াল 70, ঠিক আছে, তাহলে হচ্ছে 70-এর চাইতে বড় হলো। ওকে, এরপরে আর কি করতে হবে, ম্যাথ কোন কলামে আছে, ম্যাথ হচ্ছে সি কলামে আছে, তার মানে যেটা, তার মানে C2। এই C2টাকে কত বললাম, সেটা হচ্ছে যে 60-র চাইতে সমান বা বড় হতে হবে। যদি এটা ফুলফিল করে, এই কন্ডিশনটা যদি ফুলফিল করে এন্ডের ভিতরে, সরি এখানে হচ্ছে এন্ডটা লিখা হবে, ইফ এন্ড দিয়ে এটা, ইফ এন্ড H2 ইজ গ্রেটার দেন 70, C2 ইজ গ্রেটার ইকুয়াল 70, যদি এটা হয় তখন হচ্ছে আমরা কি বলবো, স্টুডেন্টটা পাস করবে, পাস। আর যদি না হয় তখন সেটাকে বলবো ফেল। ইকুয়াল ইফ এন্ড H2 is greater or equal 70, C2 এবার হচ্ছে আমরা ইন্টারপ্রেস করে দেখি। স্টুডেন্টটা হচ্ছে পাস করছে, ঠিক আছে। এখন এই স্টুডেন্টটা যদি পাস করে বাকি স্টুডেন্টদের কী অবস্থা এটা দেখি। এখানে কিন্তু আপডেট করে ফেললো, এখানে দেখা যাচ্ছে যে এই স্টুডেন্টটা ফেল করছে। হ্যাঁ, এখানে ফেল করার কারণটা কি, যে কেউ একজন বলো তো এটা ফেল করলো কেন, এই স্টুডেন্ট দিনা কেন ফেল করলো। এখানে ফেল করার কারণ হচ্ছে এই যে এভারেজ যেহেতু তার 62.5, আমাদের কন্ডিশনটা কি ছিল, কন্ডিশনটা ছিল যে এভারেজটা 70-র উপরে হইতে হবে, ঠিক আছে। তার ম্যাথের মার্কস 60 আছে কিন্তু এভারেজ যেহেতু 62.5, এই জন্য সে ফেল করে গেল, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্ড অপারেশনটা আমরা এভাবে করব। এরপরে ধরেন যে আমরা যদি অর কন্ডিশনটা কোথায় কীভাবে অ্যাপ্লাই করতে পারি, ধরেন অরের কন্ডিশনটা এরকম আসলো যে আমরা দেখব যে ইংলিশে হচ্ছে তাকে 80-র উপরে পাইতে হবে, 80-র সমান বা 80-র চাইতে বেশি, অথবা সায়েন্সে তাকে 80 অথবা 80-র চাইতে বেশি পাইতে হবে। বাকি সাবজেক্টগুলোতে যাই করুক না কেন, যদি এই কন্ডিশনটা সে ফুলফিল করতে পারে তাহলে আমরা তাকে বলবো সে পাস করছে, নাহলে ফেল করছে, ঠিক আছে, এরকম একটা কন্ডিশন। ওকে, তাহলে আমাদের কন্ডিশনটা কীরকম, ইংলিশে 80+ পাইতে হবে, 80 অথবা 80 চাইতে বড়, ঠিক সিমিলার ওয়েতে সায়েন্সেও তাকে 80 বা 80 চাইতে বেশি পাইতে হবে। তাহলে আমরা ঠিক সিমিলার ওয়েতে ইকুয়াল চিহ্নতে আমরা ইফ কন্ডিশনটা ইউজ করব। ইউজ করার পরে এখানে আবার আমরা হচ্ছে অর দিব, অর দিয়ে আমরা অর কেন দিচ্ছি, যে অথবা ইংলিশে তাকে পাস করতে হবে, অথবা ইংলিশে তাতে 80 চাইতে বেশি পেতে হবে, অথবা সায়েন্সে যেহেতু তাতে 80 চাইতে বেশি পেতে হবে, এই জন্য আমরা অর ইউজ করছি এখানে। আর যদি দুইটাই ফুলফিল করতে বলে, যে ইংলিশেও পাইতে হবে আবার হচ্ছে সায়েন্সেও পাইতে হবে, তখন আমরা কিন্তু অ্যান্ড অবশ্যই ইউজ করবো। ওকে, তাহলে এখানে অর দিয়ে আমরা এখানে লিখে দেবো যে ইংলিশ কোন কলামে আছে, ইংলিশ আছে হচ্ছে ডি কলামে, তার মানে আমাদের এইটা সিলেক্ট করতে হবে, D2। এটা কত হতে হবে, গ্রেটার ইকুয়াল 80। ওকে, গ্রেটার ইকুয়াল 80 হয়ে গেল। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে সায়েন্স হচ্ছে এখানে আছে E2-তে। ওকে, E2 এটাও কত হতে হবে, গ্রেটার ইকুয়াল 80। আমরা হচ্ছে দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ফুলফিল করলেই হবে। যদি করে তাহলে আমরা কি বলতে পারি, যে ছেলেটা বা স্টুডেন্টটা পাস করলো, আর যদি না করে তাহলে হচ্ছে ফেল করবে। এই হচ্ছে কন্ডিশন। আমরা এখন দেখি যে পাস করতে পারে কিনা।
স্টুডেন্ট হচ্ছে পাস করছে, আমরা একটু দেখিস। সেটা হচ্ছে যে ইফ D2 greater equal 80 or D2 greater equal 80, E2 greater equal 80, পাস অথবা ফেল। হ্যাঁ, এই কন্ডিশন অনুযায়ী হচ্ছে স্টুডেন্টটা পাস করছে। এখন স্টুডেন্টটা পাস কেন করলো বলেন তো? কারণ এখানে তো ইংলিশে 82 আছে, যে কোনো একটা ফুলফিল করলে আমাদের হয়ে যাচ্ছে। সুতরাং যেহেতু সায়েন্সে কিন্তু 75, কিন্তু ইংলিশে যেহেতু 82, সে হচ্ছে পাস করে যাচ্ছে। যেহেতু আমরা অর কন্ডিশন ইউজ করছি, এই অনুযায়ী পাস দেখা দিচ্ছে। এখন বাকিগুলোর কী অবস্থা হবে? বাকিগুলো দেখেন, একটু আপডেট হয়ে গেল। এই ছেলেটা বা এই মেয়েটা হচ্ছে ফেল করে গেলো। কেন ফেল করলো? তার ইংলিশেও 72, সায়েন্সে 68, সুতরাং ফেল। এটাও ফেল কেন? এটা হচ্ছে ইংলিশে 65, সায়েন্সে 55, সুতরাং ফেল। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমরা কিভাবে ইফ অ্যান্ড অর এগুলো ইউজ করতে পারি। আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যে নটের ইউজটা, নট কীভাবে ইউজ করা যায়। তো আমরা জন্য ধরো এখানে একটা লিখি, এটাকে কী বলে, কলামের হেডিংটা এখানে লিখলাম যে নিডস ইমপ্রুভমেন্ট টাইপের কিছু একটা, যে ইমপ্রুভমেন্ট হবে কিনা এটা হচ্ছে গার্ডিয়ানরা যাতে দেখতে পারে, তাদের হচ্ছে একটা নোটিফিকেশন টাইপের দেখানোর জন্য। ঠিক আছে, তো শুরুতে আমরা এখানে একটা নট কন্ডিশনটা কীভাবে রাখবো, আমরা নট কন্ডিশনটা এভাবে রাখতে যাচ্ছি যে যাদের হচ্ছে যে A+ নাই, হ্যাঁ, A+ যাদের নাই তাদেরকে আমরা বলবো যে তাদের ইমপ্রুভমেন্ট দরকার। যদি না থাকে তাহলে আমরা লিখে দেবো যে তাদের পারফরমেন্স এক্সিলেন্ট। তো এখানে আমরা সেটা কীভাবে করতে পারি, যে ইকুয়াল দিব আবার সেই ইফ, এবার হচ্ছে ব্র্যাকেটের মধ্যে নট কন্ডিশনটা ইউজ করতে হবে। নট কি? নট। এবং নট যদি লিখি তাহলে লজিকটা কি? লজিকটা হচ্ছে যে এই যে গ্রেডটা যে আছে, সেই গ্রেডটা A+ হচ্ছে নাকি A+ হচ্ছে না, এটা আমরা দেখব। A+, এই কন্ডিশন অনুযায়ী বোঝাচ্ছে যদি A+ না হয় তাহলে কি করতে হবে, কি দেখাবে? তখন যেটা দেখাবে যে নিডস ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, নিডস ইমপ্রুভমেন্ট। আর যদি A+ হয়ে যায়, মানে I2 ভ্যালুটা যদি A+ থাকে, তখন কি দেখাবে? তখন বললাম যে দেখাবে এক্সিলেন্ট। এটা হচ্ছে সিমিলার হইতে ডাবল কোটেশন মধ্যে রাখতে হবে। আমরা যেহেতু এখানে দেখলাম যে এই আমিনের গ্রেড যেহেতু A, তার জন্য বলা যায় তার ইমপ্রুভমেন্ট দরকার। বাকিগুলোর কি অবস্থা একটু দেখি। দেখেন বাকিগুলো কিন্তু নিডস ইমপ্রুভমেন্ট যেগুলো এক্সিলেন্ট কাদের দেখাচ্ছে? যারা হচ্ছে গ্রেড A+, তাদেরটা এক্সিলেন্ট দেখাচ্ছে। যে এটা হচ্ছে A+ এর জন্য এটা এক্সিলেন্ট দেখাচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, আমরা হচ্ছে এটা তো দেখলাম। আমরা আরেকটু একটা অ্যানালাইসিস করি। সেটা হচ্ছে যে এবার আপনাদের একটা নিয়ে যাব স্যালারি শিটে। হ্যাঁ, স্যালারি শিট। একটু কলামগুলো ঠিক করে নিই। এখানে ধরেন এরকম একটা জিনিস দিল যে যাদের নেট স্যালারি যে নেট স্যালারিটা আছে, সেই নেট স্যালারিটা হচ্ছে যাদের 40,000 টাকার বেশি। ঠিক আছে, 40,000 টাকার বেশি তাদেরকে আমরা বলতে চাচ্ছি যে তাদের স্যালারিটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের বা হাই লেভেলের। যাদের এর চাইতে কম তাদেরটা হচ্ছে লো লেভেল। তারা ধরেন এখানে একটা আমাদের মার্ক থাকলে এরকম হাই অর লো। তাহলে এটার জন্য আমরা কন্ডিশনটা এখানে কী করে দিব? ইকুয়াল টু ইফ আমরা কী চাচ্ছি, যে নেট স্যালারি যেটা আছে, যে নেট স্যালারি, সেই নেট স্যালারিটা আমাদের 40,000 টাকার বেশি কিনা। 40,000 টাকা যদি বেশি হয় তাহলে আমরা সেটাকে বলতে যাচ্ছি যে হাই, আর যদি সেটা না পাই তাহলে সেটাকে বলবো হচ্ছে লো। ঠিক আছে, এখানে যেহেতু 32,000, সুতরাং এটা লো হয়ে গেল। বাকিগুলোর দেখে কী অবস্থা হয়, এখানে এসে জাস্ট ডাবল ক্লিক করে দিলেই বাকিগুলো দেখাই দিবে। ঠিক আছে, সেই অনুযায়ী হচ্ছে যাদের
হাই, তাদেরটা হাই দেখাই দিল, তাদেরটা লো দেখা দিল। এবার হচ্ছে আমরা যেটা দেখতে যাচ্ছি যে ধরেন এরকম একটা কন্ডিশন যে একটা ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে যে এই যে এইচআর ডিপার্টমেন্ট যেটা আছে সেই এইচআর ডিপার্টমেন্টের থাকতে হবে এবং তাদের স্যালারিটা 35,000 কিনা, হ্যাঁ 35,000 কিনা, এটা হচ্ছে দুইটাই চেক দিব। তো এটা বের করার জন্য আমরা ধরেন এমন একটা কন্ডিশন চাচ্ছি যে এইচআর ডিপার্টমেন্ট কোনো একটা বোনাস টোনাস দেওয়া হবে কিছু একটা, যেটা হচ্ছে শুধুমাত্র এইচআর ডিপার্টমেন্টে যারা আছে তাদের, এবং ওদের তাদের নেট স্যালারি আবার হইতে হবে কত 35,000-এর চাইতে বড়, এরকম একটা কন্ডিশন। তো আমাদের হচ্ছে একটা এলিজিবল ক্রাইটেরিয়া ধরুন আমরা লিখলাম এখানে, হ্যাঁ এলিজিবল ক্রাইটেরিয়া। এলিজিবল ক্রাইটেরিয়া সেটা কি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে যদি আমাদের ডিপার্টমেন্ট হয় এইচআর ডিপার্টমেন্ট এবং তাদের স্যালারি যদি 35,000 হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এলিজিবল। এখন এই কন্ডিশনের জন্য আমরা কি অ্যান্ড ইউজ করবো নাকি অর ইউজ করবো, কোনটা ইউজ করলে সুবিধা হবে, কেউ একজন বলতে পারবেন? এখানে আমরা কি ইউজ করলে ভালো হবে? ইফ দিলাম, এরপরে অ্যান্ড ইউজ করবো নাকি অর ইউজ করবো? প্রত্যয় এইচআর ডিপার্টমেন্ট শুধু কি এইচআর ডিপার্টমেন্টের স্যালারিটাই ডিপেন্ড করবে? হ্যাঁ, আমি কোশ্চেনটা বুঝেন। কোশ্চেনটা হচ্ছে যে তাহলে আমরা বোনাসটা দিব হচ্ছে এইচআর ডিপার্টমেন্টকে এবং যাদের স্যালারি 35,000-এর চাইতে বেশি। তাহলে এখানে কি অ্যান্ড ইউজ করবো নাকি অর ইউজ করবো? স্যার অর ইউজ করলেই তো হবে কোথায়, অর ইউজ করলে এখানে কি হবে? একটা শিওর? বাকিরাও কি একমত তার সাথে? আচ্ছা দেখেন, এখানে অ্যান্ড ইউজ করতে হবে না, কারণ এখানে বলা হচ্ছে যে এইচআর ডিপার্টমেন্ট হতে হবে এবং এই এইচআর ডিপার্টমেন্টের মধ্যে যাদের স্যালারি 25,000 টাকার বেশি তাদেরকে হচ্ছে বোনাস দেবো, তারা হচ্ছে বোনাসের জন্য এলিজিবল হবে। সুতরাং এখানে তো অ্যান্ড ইউজ করতে হবে, দুইটা কন্ডিশন আমাকে ফুলফিল করতে হবে। ডিপার্টমেন্ট হতে হবে এইচআর প্লাস তাদের স্যালারি 35,000-এর বেশি। এখানে দেখেন যে ফাইন্যান্স কিন্তু আছে, ফাইন্যান্সের স্যালারি কিন্তু 40,000, এই কিন্তু আসবে না, কারণ এখানে ডিপার্টমেন্ট তার ফাইন্যান্স স্যালারি যদিও তার 40,000-এর 25,000-এর উপরে, তাও কিন্তু এই এলিজিবল হবে না। ঠিক আছে, তো আমাদের চিন্তা করতে হবে ডিপার্টমেন্ট এইচআর এবং স্যালারি হইতে হবে কত 35,000-এর উপরে। তাহলে আমরা হচ্ছে কন্ডিশন আছে 35,000 না দিয়ে আমরা হচ্ছে 30,000 দিতে পারি। তাহলে ধরেন এখানে ইফ দেওয়ার পর আমরা লিখলাম হচ্ছে অ্যান্ডের মধ্যে আমাদের কন্ডিশনটা লিখতে হবে। কী কন্ডিশন লিখবো? সেটা হচ্ছে যে আমাদের স্যালারিটা, হ্যাঁ স্যালারিটা কত, স্যালারির আগে আমরা ডিপার্টমেন্টে লিখি, ডিপার্টমেন্ট কোনটা যেটা, তাহলে সি টুটা কী হতে হবে? সি2টা হতে হবে এইচআর। তাহলে আমরা লিখবো কি, যদি আমাদের এরকম কোনো টেস্ট লিখতে হয় সেটা অবশ্যই আমাদের ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, তাহলে সেটা হবে এইচআর। আচ্ছা, আপনাদের জন্য আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনারা যেটা ভুল করতে পারেন সেটা হচ্ছে যে এইসব যখন ডাটাগুলো লিখবেন, ডাটা লেখার সময় যদি এই জায়গাটাতে আপনারা কোনোভাবে স্পেস দেন, এই স্পেসটা যদি আপনার এই ডাবল কোটেশনের মধ্যে না দেন তাহলে কিন্তু ইরর চলে আসবে। ঠিক আছে, তো সুতরাং এইখানে যে অবস্থাতে থাকবে ওই অবস্থাতেই কিন্তু এখানে লিখতে হবে। আমরা একটা এখানে ভুল করব সামনে, মানে এখানে একটা ঠিক মতো দেখাই দিই, তারপর হচ্ছে আমরা কী কী ভুল আসতে পারে সেটা নিয়ে একটু কথা বলবো। এবার হচ্ছে আমরা সি2 ডিপার্টমেন্ট দেখলাম, আমরা চাচ্ছি এবার যে তার স্যালারি, হ্যাঁ বেসিক স্যালারি যেটা D2 সেটা কত হওয়া উচিত, আমরা ধরে নিলাম 30,000, হ্যাঁ 30,000-এর যাতে বেশি হইতে হবে। যদি বেশি হয় তখন আমরা তাকে ব্র্যাকেট ক্লোজ করে দিই। এবার হচ্ছে তাকে একটা আমরা দেবো এলিজিবল কিনা এটা বলবো, তাহলে সে এলিজিবল, ওকে। আর যদি না হয় তাহলে বলে দেবো নট এলিজিবল। আমরা হচ্ছে এবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইফ ব্র্যাকেট ক্লোজ। এবার দেখি সে কি নট এলিজিবল। কেন নট এলিজিবল? তার ডিপার্টমেন্ট এইচআর ঠিক আছে, কিন্তু তার স্যালারি কিন্তু 30,000 চাইতে বেশি। ওকে, তাহলে কার জন্য সেই এলিজিবিলিটি আসতে পারে আমরা একটু দেখি। লাস্টে যে আছে সেই হচ্ছে একমাত্র এলিজিবল পার্সন, কারণ তার ডিপার্টমেন্ট এইচআর এবং তার স্যালারি কিন্তু 30,000-এর চাইতে বেশি। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে কন্ডিশনটা ভুল কখন হতে পারে। ধরেন এরকমই হচ্ছে আপনি লিখলেন, ধরেন এখানে যে এইচআরটা লেখা আছে সেই এইচআরের আগে আমি একটু স্পেস দিয়ে আসি, কিছু স্পেস দিলাম। এবার হচ্ছে এখানে লিখবো এভাবে,
দেখি এখানে একটু। আচ্ছা এখানে হচ্ছে ঠিকঠাকই দেখাচ্ছে, মানে এখানে যদি আপনি অন্য কিছু লেখেন, অন্য কিছু ধরেন এরকম HRI, HRI লিখলাম, এখানে আপনি লিখছেন হচ্ছে HR, একটা মনে করেন মিস চলে গেল, এবার দেখি কী অবস্থা। আচ্ছা এখানে মানে আগের ভ্যালুটাই নিচ্ছে, আগের ভ্যালুটা আমরা হচ্ছে একটু ডিলিট করে দিয়ে আসছি, কন্ডিশনটা আবার লিখি HRI, এইখানটা ইফ হচ্ছে আমরা একটু লিখি, সেটা হচ্ছে অ্যান্ডের মধ্যে কন্ডিশন দিচ্ছিলাম হচ্ছে ডিপার্টমেন্ট যাবে এটা, সেটা হচ্ছে C2 ইকুয়াল টু HR, কমা আমরা হচ্ছে পরেরটা নেব বেসিক স্যালারি, সেটা হচ্ছে 30,000, ব্র্যাকেট ক্লোজ, যদি হয় তাহলে এলিজিবল, না হলে নট এলিজিবল। আচ্ছা এখানে আচ্ছা এখানে হচ্ছে কি হচ্ছে যে একটা কন্ডিশনের উপরে কিন্তু সে বেস করছে, যেহেতু তার ইয়েটা দেওয়া আছে দেখেন এখানে D2 যেহেতু সে ধরতে পারছে যে এটা যেহেতু তার স্যালারি 30,000-এর চাইতে বড় না, তখনই কিন্তু সেটা নট এলিজিবল দিয়ে দিচ্ছে। তো এই কন্ডিশনটা যদি আমরা একটু ডিলিট করে দিই, এটা বাদ দিয়ে দেখি তখন কী হয়, নট এলিজিবল। আচ্ছা তার মানে হচ্ছে এখানে তো এলিজিবল নট এলিজিবল আসার কথা না। কন্ডিশন ইফ অ্যান্ড C2 ইকুয়াল টু HR, এটা যদি হয় তাহলে হচ্ছে এলিজিবল দেওয়া হবে, নট এলিজিবল। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে এখানে যেহেতু HR, এই ডিপার্টমেন্টের HR পর্যন্ত নিতে পারছে, আসলে এটা হচ্ছে যেটার কারণে হচ্ছে যে এখানে C2টা যেহেতু C2 এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু এখানে ধরছে, ঠিক আছে, এবং এইটা ধরার উপরে সে নির্ভর করে কিন্তু এখানে একটা রেজাল্ট সে জেনারেট করে দিচ্ছে, এই জন্য কিন্তু এটা হচ্ছে। নর্মালি কিন্তু আমাদের যদি এন্ড কন্ডিশনটা থাকে, এন্ড কন্ডিশন কখনোই একটা কন্ডিশনের উপরে কিন্তু কাজ করে না, তাকে হচ্ছে দুইটা কন্ডিশনে দিতে হয় এবং দুইটা কন্ডিশন তাকে ফুলফিল করতে হয়, তাছাড়া কিন্তু এই অ্যান্ডটা কিন্তু কাজ করে না। কারণ অ্যান্ড মানে যদি আপনি অ্যান্ড অর ইউজ করেন তার মানে কি দুইটা জিনিসের মধ্যে কিন্তু আপনার কন্ডিশন ফুলফিল করতে হয়, যে আগে যেমনটা বললাম যে রহিম এবং করিম, রহিম অথবা করিম, ঠিক আছে, তার মানে হচ্ছে দুইটা কন্ডিশন কিন্তু লাগে, এবং এই দুইটা কন্ডিশন এখানে ফুলফিল না করার জন্য কিন্তু এখানে নিজের মতো করে এলিজিবল নট এলিজিবল কিন্তু দেখাচ্ছিল, ঠিক আছে, ইনভ্যালিড একটা রেজাল্ট কিন্তু দেখাচ্ছিল। তারপর হচ্ছে আপনার যখনই অ্যান্ড আর অর ইউজ করেন তখন কিন্তু দুইটা কন্ডিশনই লাগবে, অ্যান্ড ইউজ করার সময় দুইটা কন্ডিশনই ফুলফিল করতে হবে এরকম টাইপের, আর যদি অর হয় তাহলে যে কোনো একটা ফুলফিল করলে কিন্তু তাকে রেজাল্ট দেখাই দেবে। এখন আমরা হচ্ছে যেটা দেখতে যাচ্ছি, যদি এরকমটা হয় যে ফাইন্যান্স, হ্যাঁ ডিপার্টমেন্ট হচ্ছে আমরা ফাইন্যান্স দেখতে যাচ্ছি, আর হচ্ছে বোনাস, ঠিক আছে, আমরা যে বোনাসটা এখানে দিলাম সেই বোনাসটা দেখতে চাই যে কার 5,000 টাকা আছে কিনা। হ্যাঁ যদি হচ্ছে এরকম টাইপের থাকে যে ডিপার্টমেন্টটা ফাইন্যান্স থাকলো আর বোনাসটা 5,000-এর উপরে, তাহলে আমরা সেটাকে একটু বলবো কীরকম টাইপের, যে এটা হচ্ছে একটা স্পেশাল বোনাস টাইপের, ঠিক আছে, যে স্পেশাল বোনাসটা কাদের পাবে, কারা পাবে। স্পেশাল বোনাসের জন্য আমরা কন্ডিশনটা তাহলে কীভাবে সেট করবো, আবার সব কিছু ডিলিট করে দিলাম। আমরা বলতে চাচ্ছি এরকম যে যদি কোনো একটা ডিপার্টমেন্ট ফাইন্যান্স হয় তাহলে সেটা স্পেশাল হতে পারবে, স্পেশাল বোনাস পাবে তারা, অথবা যদি কারো বোনাস অলরেডি 5,000 টাকার বেশি হয় তারা হচ্ছে আবার স্পেশাল একটা বোনাস পাবে, ঠিক আছে, তাহলে এরকম টাইপ। তাহলে ইকুয়াল টু আমরা দিব ঠিক একইভাবে ইফ দিয়ে হচ্ছে অর দিয়ে আমরা যেহেতু দুইটা কন্ডিশন, অথবা ফাইন্যান্স হতে পারে অথবা 5,000 টাকার উপরে যাদের বোনাস তাদের জন্য, তাহলে এখানে আমরা কি দিতে পারি, ইকুয়াল টু মানে হচ্ছে যে ডিপার্টমেন্ট নেম সেই ইকুয়াল টু ফাইন্যান্স কিনা, এটা আমরা আগে শুরুতে একটু চেক দিলাম, ফাইন্যান্সের পরে আমাদের যেহেতু অর, সুতরাং দুইটা কন্ডিশন এখানে দিতে হবে। আমরা আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে যে বেসিক স্যালারিটা আমাদের, আচ্ছা বেসিক স্যালারি না, আমরা হচ্ছে এখন মনে হয় বোনাস নিয়ে কথা বলছিলাম। আচ্ছা বোনাস বোনাসটা হচ্ছে আমাদের বললাম যে 5,000 টাকার বেশি কিনা, এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ফুলফিল করলেই আমরা বলবো যে এটা স্পেশাল। ওকে, এটা যদি হয়, এটা যদি ফুলফিল করে তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে স্পেশাল, আর যদি না হয় তাহলে বলবো নর্মাল।
হচ্ছে মোটামুটি কন্ডিশন দিয়ে ক্লোজ করে দিই, তাহলে দেখছি এটা নর্মাল হয়েছে। কেন নর্মাল? কারণ ডিপার্টমেন্টে হচ্ছে এইচআর ডিপার্টমেন্টে তার বোনাস আবার 3000, সুতরাং এটা নর্মাল। তাহলে কি স্পেশাল হতে পারে আমরা একটু দেখি। আমরা দেখলাম যে একমাত্র না, দুইটা স্পেশাল আছে। একটা হচ্ছে যে সে ফাইন্যান্স, তার স্যালারি তার বোনাস 5000, এই জন্য তাকে বলা হচ্ছে স্পেশাল। এবং এখানেও ফাইন্যান্স আছে, তার বোনাস যেহেতু 6000, সুতরাং এটাও একটা স্পেশাল কেস। ঠিক আছে, তো এটার ক্ষেত্রেও কি আমরা নটটা ইউজ করতে পারি কিনা? ঠিক সিমিলার হয়তো আমরা আগে যেভাবে নটটা ইউজ করছিলাম, সবসময় মাথায় রাখবেন নট যখন দেবেন সেই নটের ভিতরে লজিকটা কিন্তু হতে হবে ট্রু। ঠিক আছে, নটের ভিতরে লজিকটা হতে হবে ট্রু। আমরা আরেকটু একটা এক্সাম্পল দেখাই দিই এটার জন্য। HR ডিপার্টমেন্ট আর নট। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটা কলাম নিলাম যেখানে হচ্ছে বলবে যে HR ডিপার্টমেন্ট কিনা নাকি না। হ্যাঁ, HR ডিপার্টমেন্ট হ্যাঁ অথবা না, এরকম টাইপের। এখানে আমরা সেই কন্ডিশনটা দিলাম, যে কন্ডিশনটা লিখবো কী হবে, ইকুয়াল টু ইফ দিয়ে এটার মধ্যে থাকবে নটের মধ্যে কি থাকবে, লজিকটা লিখতে হবে। তো লজিকটার কথা আমরা বলছি যে লজিকটা, নটের ভিতরে লজিকটা সবসময় ট্রু লিখবেন, ট্রু লজিক। এবং এটার ভিতরে যদি আপনি না লজিকটা লিখেন, মানে লজিকটা যদি লিখেন, তাহলে কিন্তু তার সামনে হচ্ছে নট দেওয়া আছে। তার মানে কি ওটা যদি মিথ্যা হয়, মানে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে এখানে C2, আমরা যে ডিপার্টমেন্টটা নিলাম এই ডিপার্টমেন্টটা ইকুয়াল টু, আমরা যদি এখানে লিখি যে HR, এই যে লজিকটা দিলাম যে ডিপার্টমেন্টের নাম HR, এটা যদি না হয়, ঠিক আছে, নট বলতে আমরা বুঝেছি এটা না হয়, তাহলে আমরা কি বলবো যে এটা নো। হ্যাঁ, এটা নো। আর যদি HR ডিপার্টমেন্ট হয় তাহলে বলবে ইয়েস। এরকম টাইপ। আচ্ছা, এখানে হচ্ছে নো কেন দেখালো? কারণ নট, ইফ নট C2 HR, এখানে হচ্ছে HR পরে হচ্ছে ও হ্যাঁ, HR দেখানোর কারণ হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এখানে কিন্তু আপনাকে HR এর কোনো স্পেস দেওয়া যাবে না, কিন্তু ঠিক মতো রাখতে হবে। এবার ঠিক আছে কথা, এবার দেখেন HRটা ঠিকঠাক আসলে দেখছেন। এখানে যদি আমরা স্পেস রাখছিলাম, সে কিন্তু ঠিক মতো ডিপার্টমেন্টটাকেই ধরতে পারেনি। ঠিক আছে, এই জন্য এখানে শুরুতে নো আসছিল, এখন হচ্ছে ঠিকঠাক মতন আসছে। এবার হচ্ছে এবার বাকিগুলোতে কী কী দেখায় আমরা দেখি। দেখেন লাস্টেরটাতে আর ইয়েস দেখাচ্ছে, বাকিগুলোতে নো। ওকে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে ইফ অ্যান্ড অর নট বিভিন্ন রকম কন্ডিশনের উপরে কীভাবে অ্যাপ্লাই করতে পারি, এটা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে এখন আরেকটা জিনিস এখানে দেখবো, কতদিন বলছিলাম কিনা ঠিক খেয়াল নাই। আমরা হচ্ছে এখন দেখবো, সেটা হচ্ছে ভি লুক আপ, আরেকটা হচ্ছে লুক আপের কাজগুলো কীভাবে করা যায়। তো এটার জন্য হচ্ছে আমরা আরেকটা এক্সেল শিট নিই। আচ্ছা, এক্সেল শিট আছে, এটা যাওয়ার আগে আমরা হচ্ছে একটু ইয়ে করতে পারি, সেটা হচ্ছে যে পিভট টেবিলটা, আমরা কতদিন পিভট টেবিলের কথা বলছিলাম, সেই পিভট টেবিলটা একটু দেখে আসি। যেহেতু এখানে টেবিল একটা রেডি করা আছে, আমরা হচ্ছে পিভট টেবিলটা একটু দেখে আসি। ধরেন এখানে যে আছে ইনসার্টে যে পিভট টেবিল, তো এই পিভট টেবিলে আমরা হচ্ছে ধরেন এখানে নিউ একটা ওয়ার্কশিটে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আপনার এখানে আচ্ছা এক্সিস্টিং ওয়ার্কশিটেই নিই। এখানে হচ্ছে আপনাদের টেবিল কোনটা নিয়ে আপনি চিন্তা করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো কতদূর পর্যন্ত আপনি এখানে নিয়ে কাজ করতে চাচ্ছেন, ধরুন এই পর্যন্ত একটা সিলেক্ট করে রাখলেন। এখানে দেখেন আপনাদের সেই জিনিসটা কিন্তু সিলেক্ট করে দেখাচ্ছে। এখন দেখেন আমরা হচ্ছে যে নিউ একটা এক্সিস্টিং শিটে চলে গেলাম ওই পিভট টেবিল থেকে। যদি আপনি রাইট সাইডে একটু খেয়াল করেন, দেখেন রাইট সাইডে আপনাদের যে আমাদের সেই স্যালারি ডাটাতে যে কলামগুলো ছিল, যেমন এমপ্লয় আইডি, নেম, ডিপার্টমেন্ট, বেসিক স্যালারি, বোনাস, ডিডাকশন, নেট স্যালারি, হাইলো, এগুলো ছিল, এইগুলো কিন্তু আবার এখানে দেখাচ্ছে পিভট টেবিল এখানে। তো এই পিভট টেবিলের উদ্দেশ্যটা কি? পিভট টেবিলের মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এখান থেকে বিভিন্ন রকম ডাটাগুলোকে বের করে নিয়ে আসতে পারি। ধরেন আমার প্রত্যেকটা কলামের সব ইনফরমেশন আমার দরকার নেই, নির্দিষ্ট কিছু ইনফরমেশন আমার দরকার। কীরকম ইনফরমেশন? ধরেন এরকম যে আমি চাচ্ছি যে আমি দেখতে চাই যে আমার যে একটা ডিপার্টমেন্ট, যে কোনো একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের সাম অফ
স্যালারি কত, টোটাল স্যালারি কত, এরকম হতে পারে না যে এইচআর ডিপার্টমেন্টের টোটাল স্যালারি কত। আমরা একটা স্যালারি ডাটাতে যাই, এখন দেখেন এখানে দুইটা ডিপার্টমেন্ট আছে, দুইটা মানুষ আছে যারা এইচআর ডিপার্টমেন্টের, ইনি আরিফ এবং ফারজানা, তাদের স্যালারি কত, তাদের স্যালারির যোগফল কত, সাম কত, সেটা আমরা দেখতে পারি। তারপর আমরা দেখতে পারি যে বিভিন্ন রকম যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি কত, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত কত করে স্যালারি দেওয়া হচ্ছে। তো এটার জন্য তো আলাদা আলাদা করে আমরা যাতে নিজেরাই টেবিল জেনারেট করতে না হয়, নিজেদের যাতে কষ্টটা না হয়, এই জন্য মেলে পিভট টেবিলটা ইউজ করা হয়। তো এখানে ধরুন আমরা চাচ্ছি যে আমরা এই যে রো, এখানে আমরা দেখতে চাচ্ছি যে আমরা একটা ডিপার্টমেন্ট রাখবো এবং আমরা দেখতে চাচ্ছি যে স্যালারি কত, বেসিক স্যালারি বা নেট স্যালারিটা আমরা দেখতে চাচ্ছি, সেটা আমরা ভ্যালুসের মধ্যে রাখলাম। হ্যাঁ, সাম অফ স্যালারি। তো আমরা এখানে কী দেখাবো যে একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে আপনাদের কত কত করে স্যালারি দেওয়া হচ্ছে। ওকে, দেখেন এটা আমি যখন এখানে সিলেক্ট করে দিলাম, আমার কিন্তু কিছু করতে হচ্ছে না, আমি জাস্ট সিলেক্ট করে রাখলাম, সাথে সাথে দেখেন এখানে কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ফাইন্যান্সের জন্য এত হাজার টাকা, এইচআর ডিপার্টমেন্টে এত, আইটি ডিপার্টমেন্টে এত, সেলসে হচ্ছে এত টাকা, যে টোটাল গ্র্যান্ড টোটাল কত সেটাও কিন্তু দেখা দিচ্ছে। আপনাদের কোনো খাটনি করতে হচ্ছে না, একটা টেবিল যেটা আপনি তৈরি করে দিলেন সেই টেবিলের এগেনস্টে বিভিন্ন রকম যে ডাটা অ্যানালাইসিস করতে হয় সেটা আমরা এই পিভট টেবিল দিয়ে ইউজ করতে পারছি। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে অ্যাভারেজও কিন্তু ইউজ করতে পারেন। সেটা করবেন কীভাবে, এখানে দেখেন সাম অফ নেট স্যালারি কিন্তু দেওয়া আছে। এটা যদি আমরা একটু ভিউ ফিল্ড সেটিংসে চলে যাই, সেখানে দেখেন এখানে আমাদের কিন্তু অনেকগুলো অপশান চলে আসছে। এখানে আমরা ধরেন অ্যাভারেজটা সেট করে দিলাম, ওকে। তাহলে দেখেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাভারেজে কত টাকা করে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার পিভট টেবিলের কাজ, যেটা হচ্ছে আপনার কষ্টটাকে কিছুটা কমাই দিচ্ছে। এখানে আরেকটা জিনিস থাকে আপনার এই পিভট টেবিলের পাশে, আমরা হচ্ছে যদি স্যালারি ডাটাতে যাই, দেখেন এই ইনসার্টে যেহেতু গেলাম আমরা পিভট টেবিলটা দেখলাম, যে পিভট টেবিলের পাশেই একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে রিকমেন্ডেড পিভট টেবিল। এটার কাজ ঠিক হচ্ছে পিভট টেবিলের মতোই, কিন্তু এখানে রিকমেন্ডেড মানে কি, এখানে হচ্ছে আপনাকে কিছু সাজেশান দিবে। সাজেশান টাইপের হচ্ছে যে আপনি কি কাজ করতে চাচ্ছেন, কিভাবে করতে চাচ্ছেন। আপনারা যেমন আগেরটাতে হচ্ছে ডিপার্টমেন্ট এবং সাম অফ স্যালারি যে লিখে দিলেন, এটা হচ্ছে নিজের ইচ্ছা মতন, বা এরকম টাইপের অন্য কিছু আপনারা চালিয়ে দিতে পারেন। তো এইরকম টাইপের আর কী কী জিনিস হতে পারে, এরকম টাইপের একটা জিনিস সে রিকমেন্ড করবে। আমরা যেহেতু এখানে ক্লিক করলাম, তখন এই ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকমের সে ভেরিয়েশন দেখাচ্ছে, যে এখানে হচ্ছে বিভিন্ন রকম অপশান থাকতে পারে, ডিপার্টমেন্টের নেম, সাম অফ এমপ্লয় আইডি, ঠিক আছে, তারপরে হচ্ছে বেসিক স্যালারির উপরে যে ইয়েটা দেখা দিতে পারে। তো এরকম বিভিন্ন জিনিস সে রিকমেন্ড করবে। ঠিক আছে, তো আমরা তো একটা নিলাম যেরকম যে ডিপার্টমেন্ট নেম দেখাবে আর হচ্ছে সাম অফ বেসিক স্যালারি দেখাই দিচ্ছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আগে যেটা পিভট টেবিলে যে আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে বসাচ্ছিলাম, সেটা হচ্ছে রিকমেন্ড টেবিলে অটোমেটিক জেনারেটেড কিছু ফরম্যাট আপনাকে দেখাই দিবে, সেগুলো হচ্ছে আপনারা চাইলে ইউজ করতে পারেন। এই হচ্ছে মোটামুটি পিভট টেবিল আর রিকমেন্ডেড পিভট টেবিল। এটা খুবই ইউজ করা হয় আপনাদের হচ্ছে যখন অনেক বড় বড় এক্সেল শিটে তো অনেক বড় বড় ডাটা নিয়ে অ্যানালাইসিস করা, টেবিলগুলো অনেক বড় থাকে, ইনফরমেশন অনেক বেশি থাকে, এত কিছু তো ক্যালকুলেশন করার সমস্যা, তখন আপনাদের এই পিভট টেবিলটা কিন্তু ইউজ করতে হয়। আচ্ছা, আমরা হচ্ছে এখন একটু চলে যাই নতুন একটা এক্সেল শিটে, যেখানে আমরা হচ্ছে কথা বলবো ভি লুকআপ ডাটা এবং হচ্ছে এইচ লুকআপ ডাটা। এটাও খুব বেশি ইউজ করা হয়। মেনলি আমি হচ্ছে যেগুলো হাইলাইট করছি সেগুলো কিন্তু যেগুলো বেশি ইউজ করা হয় এক্সেল শিটের জন্য, এক্সেল শিট ইউজ করতে হলে যেগুলো খুবই লাগে সেই জিনিসগুলোতে বেশি ফোকাস দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখন দেখেন আমরা যেটা দেখতে যাচ্ছি যে ভি লুকআপ এবং এইচ লুকআপ, এই জিনিসটা এখানে দেখেন একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলে কী কী দেখানো হচ্ছে, সে একটা হচ্ছে স্টুডেন্টের আইডি দেওয়া আছে, হ্যাঁ স্টুডেন্ট আইডি দেওয়া আছে, তার নেম, তার ডিপার্টমেন্ট, এবং সে হচ্ছে কোনো একটা এক্সামে কত স্কোর পাইলো এবং তার রিজিয়নটা কোন দিকে বা তার লোকেশনটা কোন দিকে, এরকম একটা ডাটা টেবিল দেওয়া আছে। তো এরকম একটা কন্ডিশানে আমরা হচ্ছে যে ভি লুকআপ বলছি, সেই ভি লুকআপ বলতে কী বোঝায়, এই ভিটা কি, এই ভিটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। আর হচ্ছে যদি আমরা এইচ লুকআপে যাই, সেটা হচ্ছে বলা হবে হরিজন্টাল। ভার্টিক্যাল আর হরিজন্টাল এই দুটো জিনিসকে আপনারা বুঝেন।
ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে হচ্ছে যে এই যে এটা উল্লম্ব বরাবর, আর উল্লম্ব বরাবর, horizontal মানে উপর থেকে নিচ। আনুভূমিক বরাবর। হ্যাঁ, আর একটা হচ্ছে বাম থেকে ডান, এরকম টাইপের। আমরা যদি এই লুকআপ ডাটার দিকে যাই তাহলে দেখেন যে এরকম, দেখেন আইডিটা কিন্তু এভাবে দেখাচ্ছে, নেম এভাবে দেখাচ্ছে। আচ্ছা, এটা আমরা একটু সাইজ করে ফেলি। এবার হচ্ছে বোঝা যাচ্ছে যে আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্কুল, রিজন, এই জিনিসটা যেহেতু এভাবে দেখাচ্ছে এটাকে বলা হচ্ছে হরিজন্টাল। আর যখন আমরা এইভাবে দেখছি জিনিসটাকে এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে, তো এই যে হরিজন্টাল, এই যে ভার্টিক্যাল, এগুলো আমরা হচ্ছে ইউজ করব কীভাবে? ধরেন আমার কাছে এরকম একটা জিনিস চাওয়া হলো যে আইডি 102, হ্যাঁ আইডি 102 যার, তার আমি চাচ্ছি যে ডিপার্টমেন্টের নেমটা কি, আইডি 102-এর ডিপার্টমেন্টের নেমটা কি, এটা হচ্ছে আমরা দেখতে চাই। তো ধরুন এখানে আমি সেই ভ্যালুটা বসাবো। তো এই ভ্যালুটা বসানোর জন্য আমাকে কী করতে হবে, তাকে বুঝতে হবে যে এই টেবিলটা কি ভার্টিক্যালি আছে নাকি হরিজন্টাল আছে। যদি ভার্টিক্যালি থাকে তাহলে আমরা ভি লুকআপটা ইউজ করব। ধরুন ভি লুক আপ লিখলাম, ভি লুক আপ লেখার পরে এখানে আমরা চাচ্ছি কি যে 102 নম্বর যার আইডি। ঠিক আছে, তো 102 আমরা হচ্ছে লিখলাম। 102 লেখার পরে কমা দিলাম। কমা দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কত দূর থেকে কত দূর এই টেবিলের ইনফরমেশানগুলোর মধ্যে এই শর্টিংটা করবেন। এই যে 102টা যে বের করবেন, এর যে লুকআপ ভ্যালুটা যে আপনি লিখলেন 102, সেটা কোন টেবিল থেকে নিয়ে আসবেন, কোন টেবিল থেকে সেটা বের করতে হবে। দেখেন আপনারা যদি ঠিক মতো দেখেন তাহলে হচ্ছে এই ভি লুকআপ এখানে কিন্তু একটা ভিতরে একটা কন্ডিশনের মতো দেখাচ্ছে যে ভি লুকআপ, এখানে হচ্ছে একটা লুকআপ ভ্যালু থাকবে, তারপরে টেবিল আরে থাকবে। টেবিল আরেটা কি, আপনি কোন টেবিল কত রেঞ্জ থেকে কত রেঞ্জ পর্যন্ত মধ্যে দিতে যাচ্ছেন। আমি চাচ্ছি যে এটা এই পর্যন্ত যাতে থাকে। দেখেন এটা আপনি যখন সিলেক্ট করবেন এখানে কিন্তু চলে আসলো A2 টু E6। দেখেন আপনার এই যেখানে শুরু করছি এটা কত A2, আর আমরা যেখানে শেষ করছি সেটা কত এখানে E6। এই জন্য দেখেন আমাদের টেবিল আরেটা কিন্তু আমরা নিয়ে ফেললাম। হ্যাঁ, আমরা হচ্ছে টেবিল সিলেক্ট করলাম যে এই টেবিলের মধ্যে 102 যার আইডি তার সম্বন্ধে কোনো একটা ইনফরমেশন আমরা বের করতে চাচ্ছি। ওকে, কমা দিলাম। এরপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। আমরা কি চাচ্ছি, আমরা কি বের করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ডিপার্টমেন্টের নামটা কি, এটা আমাদের দরকার। ডিপার্টমেন্টের নামটা কি, এখন ডিপার্টমেন্টটা কোন কত নম্বর কলামে আছে আমরা যদি দেখি, তো কলামটা আছে হচ্ছে 3 নম্বর। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। সুতরাং এখানে আমরা লিখবো কলাম, মানে কোন কলামের ডাটা আমরা এক্সট্রাক্ট করতে যাচ্ছি। কলাম তো এখানে অনেক আছে, কোন কলামের ডাটা আমরা এক্সট্রাক্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে লিখতে হবে। সেটা হচ্ছে 3। আমরা কি সব কিছু চাই এক্স্যাক্ট ম্যাচ না করলে কি আমরা দেখতে চাই? আমরা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ যদি না করে তাহলে আমরা দেখতে চাই না, এই জন্য আমরা কমা দিয়ে লিখে দেবো হচ্ছে ফলস। ঠিক আছে, আমরা হচ্ছে এখন দেখি যদি এন্টার প্রেস করে দিই দেখা হবে যে 102-এর ডিপার্টমেন্টটা ছিল হচ্ছে HR। ঠিক আছে, সিমিলারলি হইতে আমরা যদি কন্ডিশনে একটু চেঞ্জ করে দিই, সেখানে হচ্ছে 102-এর জায়গায় যদি আমরা 105 করে দিই তাহলে আমরা দেখি তার কী অবস্থা, সেটা অটোমেটিক্যালি কিন্তু ফাইনাল দেখাই দিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু যে ভি লুকআপ জিনিসটা ইউজ করতে পারি। আমাদের ধরেন এখন এমনও হতে পারে যে আমরা চাচ্ছি যে কোনো একটা স্টুডেন্টের নেম সেটা হচ্ছে ইভা, এই ইভার স্কোরটা কত। ঠিক আছে, কেউ একজন কি বলতে পারবেন এটা আমরা ভি লুকআপ ইউজ করে কীভাবে করতে পারবো? ধরেন আমি চাইলাম যে ইভা তার হচ্ছে স্কোরটা কত এটা আমরা দেখতে যাচ্ছি, তাহলে কীভাবে বের করতে পারি? তো ওই যে ওইখানে ডি 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 সিক্স ডি6 হবে না তখন, না মানে ওই যে না না, দেখেন এখানে হচ্ছে আমরা কীভাবে এগুলো নিয়ে আসলাম, ভি লুকআপ দিয়ে আমরা হচ্ছে ভি লুকআপের একটা ভ্যালু দিতে হয়। আমরা কিসের উপরে বেস করে কোনো একটা ডাটা বের করতে যাচ্ছি। এখানে শুরুতে যেমন এখানে ছিল, এখানে কী চাচ্ছিলাম যে 105 যার রোল বা 105 যার আইডি তার ডিপার্টমেন্টটা কি এটা জানতে চাচ্ছিলাম। এই জন্য 105 এখানে লিখলাম। কোন টেবিল থেকে বের করতে চাই এই জন্য ধরুন A2 টু E6 লিখলাম, যে এই টেবিলের মধ্যে থেকে আমরা বের করব কী বের করব, কোন কলামের ভ্যালুগুলো বের করতে চাচ্ছি। সেই জন্য আমরা এখানে 3 লিখলাম, যে ডিপার্টমেন্টটা 3 নাম্বার কলামে আছে, এই জন্য এখানে 3 লিখলাম। এরপর আমরা কি শুধু ডিপার্টমেন্টে দেখতে চাই নাকি আর কিছু দেখতে চাই, এই জন্য আমরা বললাম শুধু ডিপার্টমেন্ট দেখতে চাই, আর কিছু দরকার নেই। ওই জন্য বাকিটুকু আমরা ফলস রেখে দিলাম। ওই জন্য দেখেন আমাদের অ্যান্সারটা কিন্তু ফলস দেখাই দিল। এখানে অ্যান্সারটা সরি, এখানে হচ্ছে অ্যান্সারটা ফলস চলে আসলো। এখানে ভুল সিলেক্ট হয়ে গেছে, এটা হচ্ছে 105 হলো। এবার ঠিক আছে, ওকে, এটা দেখেন ফাইনাল চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমরা যে 105 আইডি ধরে নিলাম, এখানে 105 না ধরে আমরা চাচ্ছি এবার লিখে দেবো ইভা।
আমাদের লুকআপ ভ্যালুর নামই হবে ইভা এবং ইভা আচ্ছা, ইভা হচ্ছে ছোট হাতের আছে। আর আমরা হচ্ছে চাচ্ছি যে স্কোরটা আছে কততে, 4-এ। এখানে হচ্ছে আপনাদের ভুল আসার কারণটা কি? ভুল আসার কারণটা হচ্ছে যেখানে আমরা টেক্সট নিচ্ছি কিন্তু হচ্ছে কোনো ইয়া দেয়নি, ডাবল কোটেশন নেই। আচ্ছা, এখানে 4 নম্বরে কেন আসছে না? ফলস ভি লুকআপ E2 1 2 3 4 ভি লুকআপ ইভা E2 6 4 ফলস। আচ্ছা, এটা তো ঠিকই আছে কন্ডিশন। E2 6 4 ফলস। আচ্ছা আচ্ছা, আরেকটা কন্ডিশন লিখি। কন্ডিশন তো ঠিকই ছিল, ইকুয়াল টু ভি লুকআপ এবং এটার ভিতরে আমরা দিয়ে দিচ্ছি যে ইভা ইভা নামে কেউ একজন থাকবে, তাকে আমাদের টেবিলটা হচ্ছে এটাই, এই টেবিল। আমাদের স্কোরটা আছে হচ্ছে 4-এ এবং যদি অন্য কিছু আসে তাহলে আমরা সেটাকে ফলস রাখবো। হ্যাঁ, ইভার এখানে ধরতে পারছি না। এখানে হচ্ছে অন্য একটা জিনিস চলে আসছে, ইকুয়াল টু এটা ভি লুকআপ ইভা A2 6 4 ফলস। স্যার ওইখানে 4 দেওয়ার কারণ কি? আচ্ছা, এখানে 4 দেওয়ার কারণটা হচ্ছে যে আমাদের স্কোরটা কত নম্বর কলামে আছে, কত নম্বর। এটা দেখুন, আইডি হচ্ছে 1 নম্বর, নেমটা হচ্ছে 2 নম্বর, ডিপার্টমেন্ট 3 নম্বর, স্কোরটা হচ্ছে 4 নম্বর। এই জন্য আমরা এখানে 4 নম্বরটা লিখলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে টেবিল অ্যারেটা কি? টেবিল অ্যারে দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে কতদূর থেকে কতদূর টেবিলের মধ্যে আমরা করতে যাচ্ছি। আর এটা হচ্ছে সেই লুকআপ ভ্যালু, যে আমরা কার কি বের করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইভার। এখানে তো সবই ঠিকঠাক মতন কন্ডিশন দেওয়া। ভি লুকআপ ইভা A2 6 4 ফলস। ইভার বানানটা কি ঠিক আছে? আমি অন্য কোনো নাম ইউজ করি, যেমন চার্লি। সবই কেন বলে যাচ্ছে? আচ্ছা, ভি লুকআপ ভ্যালু, ও আচ্ছা, এখানে আচ্ছা, লুকআপ ভ্যালুগুলো সবসময় হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু ইউজ করতে হবে। নিউমেরিক্যাল ভ্যালু বলতে আপনার হচ্ছে যে 101 102 103 104 এরকম টাইপের। 103 যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে কী করতে পারে, যে এখানে দেখেন 78, ঠিক আছে, লুকআপ ভ্যালু। তার মানে হচ্ছে এখানে আপনারা টেক্সট ইউজ না করে এখানে হচ্ছে যে ইয়াটা ইউজ করতে হবে, নিউমেরিক্যাল ভ্যালুগুলো ইউজ করতে হবে সবসময়। এই যে আমরা হচ্ছে এইচ লুকআপটা দেখলাম, ভি লুকআপটা দেখলাম, সিমিলার ওয়েতে কিন্তু আমরা হচ্ছে এইচ লুকআপের জিনিসটা ইউজ করতে পারি। ধরেন আপনার ডাটা টেবিলটা থাকলে এরকম টাইপের, মানে হরিজন্টালি, তখন হচ্ছে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এখানে আগে যেভাবে হচ্ছে ভি লুকআপ লিখলেন, এখানে হচ্ছে ইকুয়াল টু দিয়ে লিখবেন হচ্ছে এইচ লুকআপ। দেখেন আপনারা কিন্তু অপশানটা দিয়ে দিচ্ছে এইচ লুকআপ। এখানেও এসে সেই লুকআপের ভ্যালুটা দিবেন। ধরুন আইডি দিয়ে দিলাম হচ্ছে 104, তারপর হচ্ছে টেবিলের কিন্তু এবার চেঞ্জ হবে। হ্যাঁ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত টেবিলের মধ্যে দিবেন। দেখেন এবার কিন্তু টেবিলের রেঞ্জটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটার মধ্যে আপনারা কী দেখতে যাচ্ছেন? দেখতে যাচ্ছেন হচ্ছে স্কোরটা কত, রো ইন্ডেক্স নাম্বার। দেখেন আগে কিন্তু কলাম ইন্ডেক্স ছিল, একবার কিন্তু দেখাচ্ছে রো ইন্ডেক্স নাম্বার। আমরা হচ্ছে স্কোর দেখতে যাচ্ছি, 104 যেই রোল বা 104 যে আইডি, তার স্কোরটা কত। তো সেটা হচ্ছে রোতে আছে হচ্ছে 4 নম্বর রোতে। তো এই জন্য আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 4। এটাই কি আমরা চাই নাকি বাকি আরও অন্য কিছু চাই? এটার জন্য আমরা বাকি অন্য কিছু চাই না, ফলস করে দিলাম।
এবার হচ্ছে আমরা দেখি এখানে হচ্ছে 104 যে রোল তার হচ্ছে 88টা দেখাই দিলাম। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এটা তো হওয়ার কথা। আমি এখানে একটু এইচ লুকআপটা ট্রাই করে দেখি। এইচ লুকআপে আমরা হচ্ছে যেটা দেখতে যাচ্ছি এইচ লুকআপ, আচ্ছা বলে দিলে হবে না। এইচ লুকআপ এটা হচ্ছে যে ইভার নামটা দিয়ে করা যায় কিনা, ইভা সেটা হচ্ছে টেবিল অ্যারেটা হচ্ছে যেটাই। এবার আমরা রোয়ের ইন্ডেক্স, আমরা হচ্ছে তার স্কোরটা দেখতে চাচ্ছি। স্কোরটা আসছে হচ্ছে 4 নম্বরে, বাকি আর কিছু দেখব না। এটা হয় কিনা ওটা দেখি। তার মানে হচ্ছে যে আমরা লুকআপ ভ্যালুতে এখানে সবসময় যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা সবসময় আমরা নিউমেরিক্যাল ভ্যালু ইউজ করার চেষ্টা করবো, হয় রোল নাম্বার বা আইডি বা অন্য কোনো একটা কিছু যদি থাকে যেটা দিয়ে কাউকে আইডেন্টিক্যালি আলাদা করা যেতে পারে, এরকম কোনো একটা ভ্যালু আমরা ওখানে ইউজ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমরা কি কি জিনিস শিখলাম কি মোটামুটি একটা ধারণা পাইছি। আমরা যে শুরুতেই হচ্ছে একটা স্টুডেন্টের রেজাল্ট শিট নিয়ে সেটার উপরে কীভাবে ইফ অ্যান্ড অর নট এগুলো ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখলাম। তারপর হচ্ছে স্যালারি শিটের উপরে এই ইফ অর নট কীভাবে ইমপ্লিমেন্টেশন করা দেখলাম। আমরা হচ্ছে পিভট টেবিল কীভাবে ইউজ করা যায়। পিভট টেবিলের কাজ কিন্তু অনেক, ঠিক আছে, এবং আপনারা যখন এক্সেল শিট নিয়ে কাজ করবেন দেখবেন যে ম্যাক্সিমাম টাইমে পিভট টেবিলের উপরে বেশিরভাগ কাজ করতে হচ্ছে।